জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ পদ্ধতি আজই ঠিক করতে এখনো চলছে বৈঠক। শুক্রবারের মধ্যেই সরকারকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার লক্ষ্য কমিশনের। ইসিকে দ্রুত নির্বাচনী কাজ শুরুর ক্ষমতা দেওয়ার তাগিদ বিএনপির। সাবের হোসেনের সাথে 3 কূটনীতিকের সাক্ষাৎকে ব্যক্তি পর্যায়ের আলাপ আখ্যা। ওটার উপর আমাদের কোনো কমেন্ট নেই। মানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। নির্বাচনকালীন নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে ভোট, জানালেন রিজওয়ানা। কোন উপদেষ্টারা সেফ এক্সিট চান পরিষ্কার করতে হবে নাহিদকে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে। এবারে গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কোনো বাহিনী নয়, বিচার হচ্ছে অপরাধীদের, বলছে প্রসিকিউশন। ভুক্তভোগীদের সন্তুষ্টি। বিচার হোক, ন্যায় বিচার হোক, সেটা চাই। আমি এই জন্য এখানে আসলে মামলা দায়ের করেছি। গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। পরনির্ভরশীলতা থেকে বের হওয়ার বিকল্প নেই। এলডিসি উত্তরণ স্টিয়ারিং কমিটির সভায় প্রধান উপদেষ্টা। 15 জানুয়ারি নাগাদ জানা যাবে জাতিসংঘের মূল্যায়ন। ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 8 বাংলাদেশি নিহত। সাগর থেকে মাছ ধরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সবার বাড়ি চট্টগ্রামে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন কি পদ্ধতিতে হবে তা আজই চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে বিষয়ে আজই আলোচনা শেষ করতে চান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ফের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। 10 অক্টোবরের মধ্যেই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সুপারিশ সরকারকে দিতে চায় কমিশন। জুলাই সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিএনপি চায় জাতীয় নির্বাচনের পর আইনসভায় হবে বাস্তবায়ন এসব প্রস্তাব। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি আগেই এসব প্রস্তাব বাস্তবায়ন করে তার আলোকে দিতে হবে সংসদ নির্বাচন। ঐকমত্যে পৌঁছে 15 অক্টোবর সব দলের স্বাক্ষর নিয়ে সনদের পূর্ণ রূপ দিতে চায় কমিশন। সংলাপে জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নভেম্বরে গণভোট দিতে হবে। নির্বাচন প্রশ্নবোধক হলে গণভোটও প্রশ্নবোধক হবে। বলেছেন বিএনপি বলছে তারা সংস্কার মানে, আবার নোট অফ ডিসেন্টও দিয়েছে। তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন, আমাদেরকে আরেকটু সুনির্দিষ্ট করে বলেন, তাহলে আমাদের জন্য আবারও সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের কাছে দেওয়া সম্ভব। আপার হাউজের যদি আমরা গণভোটটা অ্যাকসেপ্টেড হয়, তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে। যদি আপনি একই দিন করেন, তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না, টিকবে কি টিকবে না, দরকার আছে কি নাই, জনগণ গ্রহণ করবে কি করবে না, এটা তো আনডিসাইডেড রয়ে গেল। জাতীয় ঐকমত্যের কমিশনের বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বোর্ড পরিচালনা করে সেই সমস্ত বিধিবিধান ইলেকশন কমিশনের সাথে আলোচনা করে বিধি প্রণয়নের ক্ষমতা সেখানে দেয়া হবে এবং সেই আদেশের মধ্যে জুলাই সনদ আদেশ যেটা প্রজ্ঞাপনের মধ্যে করবেন, সেখানেও গণভোটের বিধানের কথাটা উল্লেখ থাকা শ্রেয় হবে যে প্রজ্ঞাপন এই আদেশটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে, সেটাও আদেশের মধ্যে সংযুক্ত করতে পারেন। এনিওয়ে, এখন আসলাম দ্বিতীয় অংশে, যে কয়দিনে এই গণভোট আয়োজন করা যায়। আমরা এখানে সবার বক্তব্য শুনেছি, মেজরিটি মতামত যেটা পেয়েছি সেটার মধ্যে আসছে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনের আগে আমাদের সময় আছে
নির্বাচনের সময়টাও যদি ধরি তাও ধরে 3.5 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, কারণ অক্টোবরে আমরা এখন প্রায় সেকেন্ড হাফের দিকে আছি। এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তফসিলটা ঘোষণা হবে 60 দিন আগে, কম বেশি 60 দিনের আগে, এটাই নিয়ম তফসিলটা। তাইলে ওখান থেকে 2 মাস চলে গেল, তাহলে আমাদের হাতে সময় থাকে 1 থেকে 1.5 মাস। এখন বাস্তবতা কি এবং প্রয়োজনীয়তাটা কি? জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত যদি আসে, আমরা মনে করি আসবে ইনশাআল্লাহ, কারণ সবাই তো সনদ যারা প্রণয়ন করেছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, কেউ তো আর সনদের বিপক্ষে বলবে না। তো সুতরাং সেই রেজাল্ট আমরা অনুমান করতে পারি যে জনগণ সংস্কার চায়, সকল রাজনৈতিক দল সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। যদি আমরা ধরে নেই, অনুমান করে নেই, তাহলে পরে সেই গণভোটটা আগে হলেও যে ফলাফল, একই দিনে হলেও সে একই ফলাফল, দুটোটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে। তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কি আছে? এই দুইটাই প্রশ্ন। একটা হচ্ছে সম্ভাবনা আমরা দেখি না, কারণ এই সময়ের মধ্যে আর একটা মহাযজ্ঞ জাতীয় সংসদের মতো একই আয়োজনটা করতে হবে। শুধু ওইখানে প্রার্থী থাকবে না, সনদই হবে প্রার্থী, ব্যাসকমটা হবে শুধু এইটুকু, কিন্তু ফলাফল হবে যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই, সেটা তো সাইমালটেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে। এই জন্যই তো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যাচ্ছি পরের খবরে। সাব্বির হোসেন চৌধুরীর সাথে কূটনীতিকদের সাক্ষাতের ঘটনাকে ব্যক্তি পর্যায়ের আলাপ বলে মনে করে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কালক্ষেপণ না করে ইসিকে দ্রুত নির্বাচনের কাজ শুরু করার ক্ষমতা দেওয়া উচিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ দলটির প্রতিনিধি দলের সঙ্গে। বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণে ইইউর আহ্বানে সম্মত তার দল। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, অবশ্যই এটা আমরা স্বাগত জানিয়েছি, এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেন চৌধুরীর সাথে কূটনীতিকদের সাক্ষাতের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান আমির খসরু। ওটার উপর আমাদের কোনো কমেন্ট নাই। ওখানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। কথা বলেন নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের দাবি নিয়েও। আহ্বান জানান নির্বাচন সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত দ্রুত ইসিকে অবহিত করার। নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনায় এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। বিকেলে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেন আইএমএফের একটি প্রতিনিধি দল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নিজের পালানোর কোনো চিন্তা নেই, আবেগ বা ক্ষোভের জায়গা থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা সেফ এক্সিটের কথা বলে থাকতে পারেন, এমন মন্তব্য করেছেন বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে কে বা কারা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই। উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে।
বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে সরকারের উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে। সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর চলছে আলোচনা সমালোচনা। নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এই অভিযোগের বিষয়ে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, কোন উপদেষ্টা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাআল্লাহ। উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। আর তা হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই। এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে। এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান। সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষেই তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। তবে কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর, বলেন পরিবেশ উপদেষ্টা। জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয়, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে। কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে। অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে। নির্বাচনের আগেই বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ করা সম্ভব হবে আশা সৈয়দা রিজওয়ানা হাসানের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও বিভিন্ন বাহিনীর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, এই বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধেই। অন্যদিকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং অভিযোগ আমলে নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। কেউ বছরের পর বছর নিখোঁজ, কেউ ফিরে এসেছেন। তবে জীবিত ফিরলেও গুম থাকাকালীন ভয়াল দিনগুলো এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব বলছে, আওয়ামী লীগ সরকারের 15 বছরের বেশি সময়ে 3,500-এর বেশি মানুষ গুম হয়েছেন, যাদের অনেকেরই আজও কোনো খোঁজ মেলেনি। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার গুমের 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রাথমিক শুনানি শেষে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ 30 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে প্রতিরক্ষা, গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই এর সাবেক এবং বর্তমান কর্মকর্তাও রয়েছেন। ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। মূলত র্যাবের পরিচালিত টিএফআই সেল এবং ডিজিএফআই এর অধীনে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, এ বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধে জড়িত শুধু তাদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছিলেন। এদিকে 14 মাস পর হলেও গুমের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগীরা। সুবিচার হোক, ন্যায় বিচার হোক, সেটা চাই। আমি এই জন্য এখানে আসলে মামলা দায়ের করেছি। যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। গুম হয়তো আমরা হয়েছি,
কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। এদিন জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি সদস্য রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ আদালত। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে রোববার। আজ সবশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চতুর্থ দিনের মতো জেরা করেন ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ হয় এই জেরা। গত ৩ দিনও একই সাক্ষীকে জেরা করা হয়েছে। সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জুলাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১টি জেলার ৪৩৮টি স্পটে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল ২-এ। আর কাল চাঙ্কারপুলের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরনির্ভরতা থেকে বের হওয়ার বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। স্বল্পোন্নত দেশে উত্তরণের পথ মসৃণ এবং টেকসই করার লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তার প্রেস সচিব জানান, চলতি মাসেই এলডিসি গ্র্যাজুয়েশনের মূল্যায়ন করবে জাতিসংঘ। ১৫ জানুয়ারি নাগাদ জানা যাবে বিস্তারিত তথ্য। এ সময় প্রেস সচিব দাবি করেন, বাজারে কমতে শুরু করেছে চালের দাম। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ মসৃণ ও টেকসই করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় জাতীয় স্টিয়ারিং কমিটির সভা। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, পরনির্ভরতা থেকে বের হয়ে আসতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। শফিকুল আলম বলেন, এ মাসে এলডিসি গ্র্যাজুয়েশনের মূল্যায়নের কাজ শুরু করবে জাতিসংঘ। অবশ্য বিস্তারিত জানা যাবে জানুয়ারির ১৫ তারিখ নাগাদ। তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে এবং এটা শেষ হবে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে। হাসিনার আমলে যেই ধরনের লার্জ স্কেলের চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। বেশ কয়েকটি দেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে বলেও জানান শফিকুল আলম। বলেন, এআই নিয়ে যারা কাজ করছে, বাড়ছে তাদের ইনসেন্টিভ। এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথাবার্তা বলা হয়েছে। অনেকগুলো দেশের সাথে আমাদের এই আলোচনাগুলো হচ্ছে। তো সেই আলোচনার আলোকে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েশনের জন্য একটা টিম করা হয়েছে। এআইয়ের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন, তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে। আর চিফ অ্যাডভাইজার রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন, যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয়। একটা টিম করা হয়েছে। এআইয়ের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন, তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে। আর চিফ অ্যাডভাইজার রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন, যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয়। বিগত সরকারের লুটপাটে দেউলিয়া আর 9টি লিজিং কোম্পানি বিলুপ্ত করা হচ্ছে। ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে 12 অক্টোবর ডক্টর ইউনূস রোম সফরে যাচ্ছেন বলেও জানান তার প্রেস সচিব। জানেন যে চিফ অ্যাডভাইজার 12 তারিখে রোমে যাচ্ছেন, রোমে সফরে যাচ্ছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের এই পর্যায়ে সময় হলো একটা বিরতি। ফিরে এসে থাকছে। বাংলাদেশের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না তা ভারতের ভাববার বিষয় নয় বললেন তৌহিদ হোসেন। রাষ্ট্রপতির ছবি নামানোর প্রশ্নে উপদেষ্টার অস্বস্তি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অনভিপ্রেত। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভিসা পেতে জটিলতা নিরসনে বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে সরকার। তবে রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্বস্তিতে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যারা বিজয়ী হবে তার সঙ্গেই কাজ করবে ভারত। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সেটি স্পষ্ট করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়েও। এ নিয়ে জবাব দিতে গিয়ে অস্বস্তি লুকাতে পারেননি তিনি। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। এই ছবি ইস্যু নিয়ে আজকে থেকে 1 বছর আগেও কথাবার্তা হয়েছিল, কাজে এটা নিয়ে বরং আমার মনে হয় এখানে থেমে যাই আমরা, সেটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি জানা নেই তার। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসা পেতে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা করছে সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ফিলিস্তিন মুখোমুখি হবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। জনগণ নির্বাচনমুখী হলে দেশে অপরাধ কমে আসবে। বিকালে ডিএমপি হেডকোয়ার্টারে নতুন 20টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা বহুদিনের, তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 200টি গাড়ি ক্রয় করে। এর মধ্যে আজ 20টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চান। ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে, 240। ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে, 240 জন যে সময় আমরা একবারে ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। তা আপনাদের এরকমভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন তবে এইগুলি আরও কমে যাবে। অপরাধের সংখ্যাও কমছে, ইলেকশন মুডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে। ভেজাল প্রসাধনী সামগ্রীর বিরুদ্ধে সেনাবাহিনী এবং র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়েছে বিএসটিআই। টানা 2 দিনের অভিযানে প্রায় 1 কোটি টাকার ভেজাল কসমেটিক্স জব্দ করেছে সংস্থাটি। এসব প্রসাধনী সামগ্রী ল্যাব টেস্টের পর রীতিমতো বিস্মিত হওয়ার কথা জানিয়েছেন বিএসটিআইয়ের মহাপরিচালক। বলেছেন, দ্রুত সুন্দর হওয়ার প্রলোভনে পড়ে এসব ব্যবহার করে অনেকেই ক্যান্সার, কিডনি এবং লিভার জনিত সমস্যায় ভুগছেন। ভেজাল প্রসাধনী সামগ্রীতে সয়লাভ রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর চকবাজার ও মিরপুর এলাকায় অভিযান চালায় বিএসটিআই। সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় মঙ্গলবার ও বুধবার অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিক্স উদ্ধার করা হয়, যেখানে নামি দামি কোম্পানির নামে নকল ক্রিম, তেল, পাউডার ও লিপস্টিকও তৈরি করা হয়েছে। এছাড়া কোমলমতি শিশুদের ত্বকে ব্যবহারের জন্য ভেজাল বেবি লোশনও জব্দ করা হয়। ভেজাল প্রসাধনী সামগ্রী উদ্ধারের বিষয়ে বিকালে ব্রিফিং করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম। জানান, ল্যাব টেস্টে জব্দকৃত প্রসাধনী সামগ্রীতে দেখা গেছে নির্ধারিত মাত্রার থেকে 2500 গুণ বেশি হাইড্রোকুইনোন ব্যবহার করা হয়েছে। দ্রুত সুন্দর হওয়ার প্রলোভনে যারা এসব ব্যবহার করেছেন তারা কিডনি, লিভার ও ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বলেও জানান তিনি। কেমিক্যালের এমন কিছু গুণ রয়েছে যেটা কন্ট্রাক্ট, যেটা সিস্টেমিক, যেটা হয়তো আমরা সরাসরি ডাইরেক্ট অ্যাপ্লাই করে থাকি।
এই হাইড্রোকুইনিনের এমন একটি গুণ আছে যেটি মাত্রাতিরিক্ত ব্যবহার করলে এটা কন্ট্যাক্ট পয়জনের মতো কাজ করবে এবং আলটিমেটলি সেটি কিন্তু আপনার কিডনি এবং লিভারকে আপনার লিভার ফাংশনে আপনার এটা এফেক্ট করবে। বিএসটিআই মহাপরিচালক বলেন, অধিক মুনাফা লুটতে এক শ্রেণীর ব্যবসায়ী অপব্যবসা করছে। অধিক মুনাফার লোভে যারা এসব প্রসাধনী সামগ্রী ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। এটা যদি গ্রে মার্কেটে না এসে প্রপার চ্যানেলে ইম্পোর্ট করা হতো, ইম্পোর্ট করলে অবশ্যই এটা প্রত্যেকটা পয়েন্টে, বিশেষ করে আমাদের চিটাগাং পোর্ট এবং ল্যান্ড পোর্টগুলোতে আটকে দিত। কাস্টমস আমাদেরকে চিঠি দিত, আমরা যেতাম, যে সেখান থেকে স্যাম্পল কালেকশন করে যখনই দেখতাম এটা মানহীন তখন কিন্তু আটকে দিতাম। ফেরদৌস আলম বলেন, এসব ভেজাল পণ্য ব্যবহারের ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন নারীরা। এই দুর্বৃত্তায়ন বন্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি সচেতনতা তৈরির পরামর্শ দেন তিনি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে দেশের আলোচিত 2 স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল দম্পতির বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একইভাবে বাজুসের সাবেক সহসভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। অন্যদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের 56টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। বছরখানেক আগে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে। বুধবার তার বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে আগরওয়াল দম্পতির বিরুদ্ধে প্রায় 158 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 968 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 112 কোটি 47 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং 34টি ব্যাংক হিসাবে 755 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একইভাবে বাজুসের সাবেক সহসভাপতি এনামুল হক দোলন দম্পতির বিরুদ্ধেও মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে 9 কোটি 84 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। আয়ের উৎস আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের আবেদনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের পরিবারের 56 ব্যাংক অ্যাকাউন্টে 15 কোটি 40 লাখ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। আর 42 কোটি টাকা সরকারি কোষাগারে না দিয়ে আত্মসাতের অভিযোগে এলজিআরডির অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের তথ্য চেয়ে 61 ব্যাংক ও 3 জেলায় চিঠি দিয়েছে সংস্থাটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পাইপলাইনের মাধ্যমে আবাসিকে আর গ্যাস দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার দুপুরে সরাইল বিশ্ব রোড মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এখন 60 থেকে 65 টাকা করে গ্যাস আমদানি করা হয়, তাই এই টাকা দিয়ে কোনোভাবেই গ্যাস দেয়া সম্ভব নয়। আবাসিক বাসাগুলোতে সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হয়ে যেতে হবে, আর পাইপলাইনের গ্যাস শুধু শিল্প কারখানায় দেয়া হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তো সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতে গ্যাস দেওয়া সম্ভব হবে না। ওই জন্য গ্যাসের কথা বলে যান, ওই জন্যই আপনারা অভ্যস্ত হয়ে যেতে হবে। সিলিন্ডার গ্যাস অভ্যস্ত হবে, পাইপলাইনে গ্যাস শিল্প কারখানা ছাড়া আর কোথাও হবে না। ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 8 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে ঘটে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তারা হলেন বাবলু, মনু মিয়া, শাহাবুদ্দিন, আমিন সওদাগর, রনি, আরজু, রকি এবং জুয়েল। এর মধ্যে 5 জনের বাড়ি সারিকাইত ইউনিয়নে, একই উপজেলার মাইটভাঙ্গা এবং রহমতপুরে 2 জনের বাড়ি। আরেকজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার আলাউদ্দিন। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুকুম সিদ্রা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী পিকআপ ভ্যান।
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। গাজামুখী ত্রাণবাহী ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসায়েন্সে ছিলেন তিনি। বুধবার বহরে থেকে আরও কয়েকটি জাহাজ আটক করেছে ইসরায়েল। আটক হওয়ার আগে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শহীদুল। নিজের পরিচয় দিয়ে বলেন, এই ভিডিও যতক্ষণে প্রকাশিত হবে ততক্ষণে ইসরায়েলি বাহিনী আটক করেছে তাদের জাহাজ। গাজার পক্ষে নিজের জোরালো অবস্থানও ব্যক্ত করেন তিনি। একদিন আগেই নিজেদের অবস্থান সম্পর্কে ভিডিও বার্তায় জানিয়েছিলেন শহীদুল। বলেছিলেন, শিগগিরই বিপজ্জনক এলাকায় প্রবেশ করবে তাদের নৌযান। এদিকে যত বাধাই আসুক না কেন মানবতার কল্যাণে গাজায় ত্রাণ পাঠানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে, এমনটা জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি মানবাধিকার কর্মী রুহি লরেন আক্তার। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রত্যয়ের কথা জানান সম্প্রতি ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হওয়া সমুদ্র ফ্লোটিলার এই যাত্রী। আলোচনায় তুলে ধরেন ইসরায়েলের আগ্রাসী রূপ, কথা বলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শহীদুল আলমের প্রসঙ্গেও। Hello everyone, I am Ruhi. I'm British Bangladeshi, an ex-NHS professional and now a humanitarian aid worker. ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা করা আলোচিত নৌবহর সুমুদ ফ্লোটিলার কর্মী রুহি লরেন আক্তার। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উচ্চকণ্ঠ এই ব্রিটিশ বাংলাদেশি মানবাধিকার কর্মী। Assalamu alaikum, ধন্যবাদ। Thank you for inviting me today. এবার যমুনা টেলিভিশনের পর্দায় রুহি তুলে ধরেন সুমুদ ফ্লোটিলার যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা। Global Samud Flotilla was my way of participating in a non-violent action to open a humanitarian corridor. যাত্রাকালে ইসরায়েলি হামলার ভয়াবহতার বর্ণনা দেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার কথায় উঠে আসে আইডিএফ সেনাদের নির্মমতা। We were always aware that there could be attacks from the IDF, the IOF as we should call them, the Israeli occupation forces, throughout the journey. Even sort of when we were at the ports loading and boarding, boats had been attacked at the port as well. How do I do? One, I am a Muslim, so one, praying helps me, keeps me calm, knowing that Allah subhanahu wa ta'ala is there for me, but also just, we had a lot of pre-training. We had drone drills, we had safety drills. ঐতিহাসিক এই যাত্রায় বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের সাথে যোগাযোগের বিষয়েও জানান রুহি। But we have messaged online. I was very happy to hear of the amazing work he's been doing as a photojournalist and that he was also participating in the flotilla. Unfortunately, his boat has been intercepted last night and he has been taken hostage. তবে যত বাধাই আসুক না কেন মানবতার জন্য গাজার পক্ষে কাজ করে যাওয়ার ঘোষণা দেন এই ব্রিটিশ বাংলাদেশি। For the past 2 years, we have also been supporting the people of Gaza. Now, as well as donating, as well as providing humanitarian aid, I think it's really important that we all also advocate for the people. রুহি লরেন আক্তার রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস নামের একটি মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি সংঘাত কবলিত মানুষের কাছে জরুরি খাদ্য, স্বাস্থ্য সামগ্রী সরবরাহ সহ নানা প্রশিক্ষণও দিয়ে থাকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলা শাস্ত্রীয় জগতের এক মহিরুহু ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার ১৬৩তম জন্মবার্ষিকীতে রাগ এবং যন্ত্র সঙ্গীতের মূর্ছনার অনিন্দ সুন্দর আলোকসজ্জায় সেজে উঠল রাজধানীর লালবাগ কেল্লা। সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির আয়োজনে অংশ নেন ৩ উপদেষ্টা এবং দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের বিকল্প নেই, তাই তো তার ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য বেছে নেওয়া হলো মায়াবী এই সন্ধ্যা। পণ্ডিত অসিত দের দরাজ কণ্ঠে তখন মোহনীয় খেয়াল। মুঘল সাম্রাজ্যের স্বাক্ষর লালবাগ কেল্লায় লাল আলোয় যেন লাভ করে অনন্য মাত্রা। অনুষ্ঠানে প্রচার করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারণকৃত বক্তব্য। একটি দেশের মৌলিক সংস্কৃতি শুধু সাংস্কৃতিক পরিমণ্ডলেই সীমাবদ্ধ থাকে না, বরং দেশের স্বতন্ত্রবোধ এবং ঐতিহ্যগত ধারাকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করে। আমাদের সংস্কৃতির যারা কিংবদন্তি ব্যক্তিত্ব আছেন তাদের মূল্যায়ন, স্মরণ ও তাদের সৃষ্টিকে উদযাপনের মধ্য দিয়েই আমাদের জাতিগত পরিচয় ও সংস্কৃতি পৃথিবীর বুকে টিকে থাকবে হাজার বছর। অনুষ্ঠানে যোগ দেন দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। তাদের স্বাগত জানান সংস্কৃতি উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশের প্রবাদ প্রতিম সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে লিজেন্ডারি সিরিজের পাশাপাশি তৈরি করা হচ্ছে ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডারের কাজ চলছে। আমাদের বাংলাদেশের
যা কিছু ঐশ্বর্য আছে সেটা হচ্ছে যারা লেজেন্ডারি কালচারাল ফিগার তারা, এবং এছাড়া আমাদের যত বড় ফেস্টিভ্যালগুলো আছে এবং স্থানীয় পর্যায়েরও এগুলো সেলিব্রেশনের ক্যালেন্ডারে কাজ চলছে, সামনে এগুলো আরো চলবে। সাংস্কৃতিক সন্ধ্যায় স্বাধীন ফিলিস্তিন ও গাজার উদ্দেশ্যে যাত্রা করা আটক ফ্লোটিলার সকল বন্দীদের মুক্তি দাবি করেন গৃহায়ন ও গণপূর্ত এবং পরিবেশ উপদেষ্টা। ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা বন্দী হয়েছেন, আমরা মুক্তির দাবি জানাচ্ছি। আমরা গাজাবাসীদের প্রতি সংহতি জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। অদম্য মানুষেরা সত্যের স্বাদ নেবে এবং অবশ্যই প্যালেস্টাইন স্বাধীন হবে। তাদেরকে অনেক দেশই স্বীকৃতি দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা সেই রকম প্যালেস্টাইন পাবো যেরকম প্যালেস্টাইন আর বন্দী থাকবে না, আর কোনো আগ্রাসনের শিকার হবে না। ধীরে ধীরে রাত বাড়তে থাকে, আকাশের মেঘ সরিয়ে ওঠে ভরাট চাঁদ। তখন মঞ্চে ঘোর সৃষ্টি করছেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ধ্রুপদ সুরে তবলা, এসরাজ, সারেঙ্গি, সরোদ আর সেতারের সমবেত সঙ্গীতে মন্ত্রমুগ্ধ উপস্থিত দর্শকরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চমৎকার এই সুরের মূর্ছনার সাথে শেষ করছি আমাদের আজকের রাতের বাংলাদেশ। এতক্ষণ ধন্যবাদ সাথে থাকার জন্য।